পিরামিডই হয়তো সেই অতীত যার গোমর ফাঁস হয়নি আজও। এখনও পিরামিড হাজির হয় অভূতপূর্ব সব রহস্য নিয়ে। এই যেমন কিছুদিন আগে মিশরের প্রত্নতত্ত্ব বিভাগ আবিষ্কার করেন 30 ফিট লম্বা ও 6 ফুট চওড়া সিলগালাকারা করিডর। 4500 বছরের প্রাচীন পিরামিডের দরজা খুলল মিশরের সাক্কারায়। শনিবার মানুষ এবং প্রাণীদের একগুচ্ছ মমি chamber of King Khufu hasn't been discovered yet, and I believe that there is a great possibility দুনিয়ার সবচেয়ে আশ্চর্যজনক বস্তুগুলোর মাঝে মিশরের পিরামিড একমাত্র নির্মাণ যা এখনও টিকে আছে। যখন আমাদের আধুনিক টেকনোলজি নিয়ে গর্ব হয়, তখন আমাদের সময়ের পিছনে গিয়ে এই পিরামিডগুলো নিয়ে আরও একবার ভাবা উচিত। আমরা কি আমাদের টেকনোলজির মাধ্যমে এমন কিছু আবিষ্কার করতে পেরেছি যা এই পিরামিডগুলোর মতো 4500 বছর কোনো প্রকার মেনটেনেন্স ছাড়াই নিখুঁতভাবে দাঁড়িয়ে থাকতে পারবে? আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি রহস্যময় এই নিখুঁত নির্মাণ, সাথে নির্মাণের রহস্যময় কাহিনী। পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক পিরামিড রয়েছে, কিন্তু গিজার এই পিরামিড নিজের ভেতরেই যেন এক রহস্য। ইজিপ্টের কায়রো শহরের মধ্যে এই 3টি পিরামিড একই সঙ্গে অবস্থিত, যার মধ্যে একটি হচ্ছে দি গ্রেট পিরামিড। গ্রেট পিরামিড এই 3টির মধ্যে সবচেয়ে বড় ও পুরনো। এই পিরামিডকে খুফুর পিরামিডও বলা হয়। কি এমন রহস্য লুকিয়ে আছে এই পিরামিডগুলোর মাঝে, যা বর্তমান সময়ের বিজ্ঞানীদেরও ভাবাতে বাধ্য করেছে? প্রথমত রয়েছে এটির পারফেক্ট জিওমেট্রি ও জিওগ্রাফি। কিছু বিজ্ঞানীদের মতে আপনি যদি পৃথিবীর ম্যাপ হাতে নেন, তবে বুঝতে পারবেন পিরামিডগুলো পৃথিবীর ঠিক মাঝখানে অবস্থিত। আপনি যদি পিরামিডগুলোর নির্ভুলতার পরিমাপ অনুমান করেন, তাহলে একটি উদাহরণ থেকে জানতে পারবেন যে তারা আগে থেকেই এই পৃথিবীর সঠিক আকার ও সৌর বিষুব সম্পর্কে অবগত ছিলেন। আসলে সৌর বিষুব হলো এমন একটি ঘটনা যখন সূর্য পৃথিবীর বিষুবরেখা অতিক্রম করে। সে সময় সূর্য বিষুবরেখার উত্তর দক্ষিণের পরিবর্তে সরাসরি নিরক্ষরেখার উপরে দেখা যায়। এই বিষুব দিবসে রাত ও দিন 12 ঘন্টার হয়ে থাকে, যে ঘটনা বছরে 2 বার হয়, যা 21 মার্চ ও 23 সেপ্টেম্বর। এখন মূল বিষয়টি হলো, যখন 12 ঘন্টাকে সেকেন্ডে রূপ দেওয়া হয়, তা হয় 43,200 সেকেন্ড। এখন এই 43,200 সেকেন্ডকে যদি গ্রেট পিরামিডের উচ্চতা 146.60 মিটার দ্বারা গুণ করা হয় এবং ওই গুণফলকে কিলোমিটারে রূপ দেওয়া হয়, তবে তা হয় 6,333 কিলোমিটার, যে দৈর্ঘ্য পৃথিবীর মেরু ব্যাসার্ধের সমপরিমাণ। এবং পিরামিডের পরিধিকে যদি আপনি 43,200 দ্বারা গুণ করেন, তবে যে ফলাফল পাবেন তা পৃথিবীর যে পরিধি তার সমপরিমাণ। আরও একটি বিষয়, পিরামিডের আসলে 4টি সাইড নয়, বরং 8টি সাইড রয়েছে। সম্পূর্ণ সাইডগুলি সৌর বিষুব দিবসে দেখা যায়। আপনি এখন এই ঘটনাগুলোকে অলৌকিক ঘটনা বা মিশরবাসীর অ্যাডভান্স টেকনোলজি বলতে পারেন, কিন্তু আপনাকে এটা অবশ্যই স্বীকার করতে হবে যে তারা পৃথিবীর মাপজোক সম্পর্কে আগে থেকেই জানতেন, যা আমরা বর্তমান সময়ে আধুনিক টেকনোলজির মাধ্যমে জানতে পেরেছি। স্যাটেলাইটগুলোকে আকাশে পাঠানোর পর তারা ম্যাপ তৈরি করলে তবেই আমরা সঠিক পরিমাপ করতে পেরেছি। তাহলে একটি বড় প্রশ্ন ওঠে যে প্রাচীন মিশরেরা এত সঠিকভাবে কিভাবে পরিমাপ করেছিল এই পৃথিবীর, যেখানে পিরামিড আজ থেকে প্রায় 4,500 বছর আগে তৈরি করা হয়েছিল। গ্রেট পিরামিড প্রায় 23 লাখ মাইলস্টোন দ্বারা তৈরি এবং এর এক একটি পাথর প্রায় 2 থেকে 3 টন ওজনের। কিছু কিছু পাথরের ওজন 80 টনেরও উপরে। গ্রেট পিরামিডের বেজমেন্ট 23 একর এলাকা জুড়ে, যেখানে এর উচ্চতা 481 ফুট। আইফেল টাওয়ার তৈরির আগে গ্রেট পিরামিড পৃথিবীর উঁচু স্থাপত্য ছিল। গ্রেট পিরামিডের পাশে আরও 2টি পিরামিড রয়েছে এবং এই 3টি পিরামিডের পশ্চিম এবং পূর্ব দেওয়াল উত্তর মেরুর দিকে অবস্থান করে। তাহলে এখানে একটা বিবেচনার বিষয় যে ওই সময় কোনো কম্পাস তখনও আবিষ্কার হয়নি, তাহলে কিভাবে তারা এত সূক্ষ্মভাবে উত্তর মেরুকে পরিমাপ করতে পেরেছিলেন? তাদের নির্ভুলভাবে পিরামিড তৈরির এই ব্যাপারটি প্রমাণ করে যে তারা হয়তো আগে থেকেই উত্তর মেরুর অবস্থান সম্পর্কে জানতে পেরেছিলেন। এছাড়াও অবাক করার বিষয় হলো, যে যুগে পিরামিড তৈরি হয়েছিল সেই যুগে এমন কোনো মেশিন ছিল না যে বড় বড় পাথরগুলিকে ক্রেনের মাধ্যমে স্থানান্তর করা যাবে, বা এমন কোনো কাটিং মেশিন ছিল না যে পাথরগুলিকে সমান্তরালভাবে কাটা যাবে। আপনি জানলে অবাক হবেন যে তাদের পাথর কাটিং এতটাই সূক্ষ্ম যে আপনি যদি পিরামিডের দেওয়ালের 2টি পাথরের ফাঁকা অংশে একটি পাতলা ক্রেডিট কার্ড ঢোকানোর চেষ্টা করেন, তবুও ব্যর্থ হবেন। এমনকি তাদের কাছে কোনো চাকাওয়ালা কোনো গাড়িও ছিল না পাথরগুলোকে স্থানান্তর করার জন্য। যখন বিজ্ঞানীরা এই রহস্যগুলো নিয়ে কাজ করেন, তখন যুগে যুগে বিভিন্ন কনস্পারেন্সি থিওরির জন্ম নেয়। কিছু বিশেষজ্ঞ পিরামিড তৈরিতে বলে, বিনা অ্যাডভান্স টেকনোলজিতে পিরামিড কিভাবে তৈরি হয়েছিল তা বেশ আকর্ষণীয় তথ্য। প্রথমত আসে পিরামিডের বেজমেন্ট।
ভারী ভারী পাথর দিয়ে তৈরি এই পিরামিডের বেসমেন্ট যত বড় হবে পিরামিড তত শক্তিশালী করা সম্ভব হবে। এবং গিজার পিরামিড যেখানে অবস্থিত তার চারপাশের জমি অনেক উঁচু নিচু বা এবড়ো খেবড়ো ছিল, সুতরাং এই জমিকে সমতল করতে তারা সম্ভবত এই ধরনের যন্ত্র ব্যবহার করত। এই যন্ত্রের মাঝখানে একটি লোহা দণ্ড থাকতো যা মুক্তভাবে ডান বাম করতে পারত, এবং এর মাঝখানের একটি মিডল পয়েন্ট থাকতো যা দুই দিকে সমতল আছে কিনা তা নির্দেশ দেয়। প্রাচীন মিশরেরা এই ধরনের যন্ত্র ব্যবহার করে এবড়ো খেবড়ো জমি সমতল করে সেখানে গড়ে তুলেছিলেন গিজার এই গ্রেট পিরামিড। দ্বিতীয়ত, পিরামিডের প্রান্তিকরণ। যেমনটা আপনাদের আগেই বলেছিলাম, পিরামিডের প্রতিটি দিক পৃথিবীর একই সরলরেখা বরাবর অবস্থান করে। বর্তমান সময়ে যদিও আমরা কম্পাস ব্যবহার করে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বিষয়টি ধারণা নিতে পারি, কিন্তু আজ থেকে 4500 বছর আগে এটি কোনোভাবেই সম্ভব ছিল না। সুতরাং তারা এত সঠিকভাবে কিভাবে পিরামিডগুলোকে স্থাপন করেছিল এই বিষয়ে বিজ্ঞানীরা একটি থিওরি প্রকাশ করেছেন, যে তারা হয়তো সৌর বিষুব দিবসের ওপর নির্ভর করে এই নির্ভুল পরিমাপ করে থাকত। যেমনটা আমি আপনাদের আগেই বলেছিলাম, সৌর বিষুব দিবসে রাত ও দিনের দৈর্ঘ্য সমান হয়ে থাকে। ওই দিন মাটিতে পড়া ছায়া পূর্ব এবং পশ্চিম দিক বরাবর অবস্থান করে। হয়তো এই পদ্ধতি ব্যবহার করে মিশরীয়রা পিরামিডগুলোকে সমান্তরালে স্থাপন করতে পেরেছিলেন। কিছু বিজ্ঞানীর থিওরি অনুযায়ী আকাশের তারাকে লক্ষ্য করে এই পিরামিডগুলোকে বানানো হয়েছিল। এবং তৃতীয়ত আসে পাথরগুলোকে কেটে নির্মাণ স্থানে বহন করে নিয়ে আসা। প্রাচীন মিশরীয়রা পাথরগুলিকে কাটতে বা সমান করতে তামার শ্রেণী ব্যবহার করত। তবে তামার শ্রেণী যেহেতু নমনীয় সহজে ভেঙে যেত, তাই তারা তামার সাথে আর্সেনিক যুক্ত করত, যা শ্রেণীগুলোকে শক্তিশালী করত। এই তামা ও আর্সেনিকের তৈরি শ্রেণীগুলো দিয়ে তারা কাঠের হাতুড়ি ব্যবহার করে পাথর কাটত। বেশি শক্ত পাথরগুলিকে কাটার জন্য তারা একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করত। পদ্ধতিটি হলো, পাথরের ফাঁকা অংশগুলিতে কাঠের টুকরা ঢোকানো হতো এবং পানি দিয়ে ভিজিয়ে রাখা হতো। কাঠের টুকরোগুলো পানি শুষে প্রসারিত হলে পাথরটি ফেটে যেত। পাথরগুলি কাটার পর সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে পাথরগুলিকে নির্মাণ সাইটে নিয়ে আসা। এর জন্য তারা জলপথের মতো সহজ পথকে বেছে নিত। কখনো কখনো বড় পালতোলা নৌকার ব্যবহার হতো, আবার ছোট জায়গাগুলিতে ভাসমান কাঠ ব্যবহার করে বলদ দিয়ে টেনে বহন করা হতো। এবং এর পরবর্তী ধাপ, এই পাথরগুলোকে কিভাবে পিরামিডের উঁচু অংশে ওঠানো হতো। বিশেষজ্ঞের মতে এই ভারী পাথরগুলোকে হয়তো তারা 3টি পদ্ধতিতে উঁচুতে উঠাতে পারে। প্রথমত, পিরামিডের উঁচু থেকে ঢালু রাস্তা, দ্বিতীয়ত স্পাইরাল বিশিষ্ট রাস্তা, তৃতীয়ত জিগজ্যাগ বিশিষ্ট রাস্তা। এই 3 পদ্ধতির মধ্যে যে কোনো একটা তারা ব্যবহার করে থাকুক না কেন, এই পাথরগুলিকে পিরামিডের ওপরে তোলা মোটেও সাধারণ কাজ নয়। এগুলো যদিও বিশেষজ্ঞদের একটা সাধারণ ধারণা মাত্র। এখন আসুন আমরা একটা সাধারণ ধারণা নেওয়ার চেষ্টা করি যে আসলে কী কারণে এই পিরামিডগুলো তৈরি করা হয়েছিল। যদিও বলা হয় পিরামিড বানানো হয়েছিল ফারাও রাজাদের সমাধি হিসেবে ব্যবহার করার জন্য, মৃত্যু পরবর্তী তাদের জীবনকে সম্মান করার জন্য, কিন্তু সত্যি এটিও পিরামিডের মধ্যে আজ পর্যন্ত একটি মমিও পাওয়া যায়নি। যদিও অনেক ইজিপশিয়ান রাজাদের মমি বিভিন্ন ভল্টে পাওয়া গিয়েছে, কিন্তু ভল্টগুলো পিরামিড থেকে বেশ দূরে। আচ্ছা, তাহলে যদি সমাধিসৌধ হিসেবে ব্যবহার করা না হয়, তাহলে 20 বছর ধরে 2 মিলিয়ন পাথর দিয়ে, যেখানে প্রতিটি পাথরের ওজন 2.5 থেকে 80 টন, 42 তলা উঁচু ভবনের সমান দ্য গ্রেট পিরামিড অফ গিজা বানানো হয়েছিল? এই প্রশ্নের উত্তরের জন্য মরে হয়ে ওঠেন প্রখ্যাত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ক্রিস্টোফার ডান। তিনি রীতিমতো নকশা করে দেখিয়েছিলেন পিরামিডের আশেপাশের স্থাপত্যগুলো নকশা মেনে তৈরি হয়েছে। সেই বিখ্যাত বিজ্ঞানী তার বই দ্য গিজা পাওয়ার প্ল্যান্ট টেকনোলজিস অফ অ্যানসিয়েন্ট ইজিপ্ট বইয়ে বেশ বিশ্লেষণ করে দেখালেন পিরামিডকে পাওয়ার প্ল্যান্ট হিসেবে ব্যবহার করার কারণ আছে যথেষ্ট। সাথে সাথে তিনি এই বইয়ে প্রমাণ করেছিলেন কিভাবে বিদ্যুৎ শক্তি তৈরি করতে পিরামিডের বিভিন্ন চেম্বার ব্যবহার করা হতো। তার এই প্রমাণ কিংবা দাবি যে একদম অমূলক নয়, সেটার প্রমাণ হিসেবে সম্ভবত সেই সময় অনেক পিরামিডের দেওয়াল থেকেই পাওয়া গিয়েছে বিস্ফোরক কিংবা কেমিক্যাল এলিমেন্টের নানা রকম দাগ, সেই সাথে ফাটলের বড় বড় চিহ্ন। প্রশ্ন উঠেছে, তখন প্রায় 300 টন ওজনের পাথর প্রচণ্ড শক্তি ছাড়া ফাটলের কবলে কিভাবে পড়ল? এছাড়াও গ্রেট পিরামিডে কিংবা কিং চেম্বারের দেওয়ালের গায়েও ফাটলের দাগ পড়লই বা কীভাবে? পিরামিডের ইন্টারনাল চেম্বার, যারা কিং চেম্বার এবং কুইন চেম্বার নামে পরিচিত, তারা মূলত দুর্লভ এক ধরনের গ্রানাইট দ্বারা গঠিত, যার নাম রোজ গ্রানাইট, যে গ্রানাইট বহু মাইল দূর থেকে আনা হয়েছিল গিজায়। মজার ব্যাপার হলো এই গ্রানাইটে আছে সিলিকন ডাইঅক্সাইড, যা কোয়ার্টস নামে পরিচিত। এখন এই কোয়ার্টস যখন সংকুচিত হয় কিংবা চলাচল করে, তখন সে একটি চার্জ তৈরি করে,
যাকে পিজো ইলেকট্রিসিটি বলে। কোয়ার্টসকে আমরা মডার্ন সব ইলেকট্রিক ডিভাইসে ব্যবহার করি। ইন্টারনাল কিংস কিংবা কুইন চেম্বারে যে রোজ গ্রানাইট পাওয়া গেছে তার 85%ই ছিল কোয়ার্টস, এবং এই কোয়ার্টস ঠাসা গ্রানাইটগুলোর ওপর যদি ভালোভাবে প্রেসার দেওয়া হয় তবে তারা ভালো পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। কিন্তু এখন মনে প্রশ্ন আসতে পারে যে আসলে কারা পিরামিডকে এনার্জি প্ল্যান্ট হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, আর কেনই বা চেয়েছিল, কেনই বা হুট করে বন্ধ হয়ে গেল এই প্রসেস? আগেকার সময়ে মানুষের বিদ্যুতের দরকারই বা হচ্ছিল কেন? প্রশ্নের ওপর প্রশ্ন শুধু জমতেই থাকে, কিন্তু উত্তর সেখানেই ইতি। তবে হ্যাঁ, পিরামিড নিয়ে দ্য কিউরিওসিটি ক্যাটালিস্টে আরও ভিডিও আসবে। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর দেখতে থাকুন দ্য কিউরিওসিটি ক্যাটালিস্ট।